কর্তৃক আয়োজিত কবি কণ্ঠে কবিতা পাঠ এবং সঙ্গীতানুষ্ঠান সুরের মেলা ৩৫৬তম পর্ব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় আঙ্কেল এবং এখানে আমার এর সাথে আরও উপস্থিত আছেন অন্যান্য গুণীজন এবং আমার সামনে এক ঝাঁক গুণীজন ব্যক্তি এখানে বসে আছেন। আমি সবাইকে আমার সালাম জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে শিক্ষক হিসাবে আমার অন্যতম প্রধান কাজ হচ্ছে ছাত্রদের পড়ানো। তো ছাত্রদের সাথে কথা বলতে আমি অভ্যস্ত। আজকে এতগুলি গুণী মানুষের সামনে কথা বলতে সামনে কিছুটা হলেও একটু দেখা যাচ্ছে একটু হলেও বাধাপ্রাপ্ত হচ্ছি। তো আমি চেষ্টা করব আমার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আঙ্কেল একটা কথা বলেছেন, গুণীর কদর না করলে সে দেশে গুণী জন্মায় না। তো আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আমি ভীষণভাবে সম্মানিত বোধ করছি। আমি আমার মনে হচ্ছে আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। আমি সবসময় গর্ব করি আমি ঈশ্বরদীর সন্তান। ঈশ্বরদীর মানুষের জন্য আমি যখনই সুযোগ পেয়েছি আমি চেষ্টা করেছি কিছু করবার জন্য আমার সাধ্য মতো। আমি একটা কথা আমার ছাত্রদের সবসময় বলি, জীবনে সবসময় তুমি তোমার সাধ্য মতো উপকার করবা, কিন্তু সেটা ফেরত পাওয়ার জন্য নয়। দেখবা মহান আল্লাহ তাআলা তোমাকে অন্য দিক দিয়ে তোমাকে হেল্প করেছে এবং আমি আমার জীবনে আমি এটা আসলে প্রমাণিত। আমার জীবনে আমি পেয়েছি, আমি যেখানেই গিয়েছি সেখানে অনেক মানুষের সহায়তা পেয়েছি আমার বিভিন্ন কাজে। তো আর একটা কথা যেটা যে কৃতজ্ঞতা বোধ, আমরা অনেকেই কৃতজ্ঞ হই না। তো আমি চেষ্টা করি আমার জীবনে সবসময় কৃতজ্ঞ থাকতে। আমার জীবনে যদি একটু ছোট কারোর থেকে কোনো উপকার পাই সেটাও আমি মনে রাখার চেষ্টা করি এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারাও সবাই নিজ নিজ ক্ষেত্রে কৃতজ্ঞ হবেন, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতে পারে, আপনাদের পরিবার তথা আমাদের দেশ এগিয়ে যেতে পারে। আমি আমার জীবনে কিছু একটু গল্প বলতে চাই, যেহেতু আপনারা অনেকেই আমাকে হয়তো ওইভাবে চিনেন না। আমি লক্ষ্মীকুণ্ডা গ্রামে আমার 1987 সালে জন্ম এবং আমি লক্ষ্মীকুণ্ডা প্রাইমারি স্কুল থেকে তারপরে পাকশি বাংলাদেশ রেলওয়ে সরকারি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ পড়াশোনা করেছি। সেখান থেকে 2002 সালে আমি এসএসসি পাশ করে ঈশ্বরদী সরকারি কলেজ, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইসি বিভাগে পড়েছি। আমি এরপরে 2013 সালে প্রথম ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আমার কর্মজীবন শুরু করি। আমার বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করার সঙ্গে সঙ্গে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পাই। এরপরে হামদর্দ ইউনিভার্সিটিতে পরবর্তীতে আমি আবার সুযোগ পাই, সেখানে জয়েন করি এবং 2013 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি আইসি বিভাগে প্রভাষক হিসেবে জয়েন করি। এরপরে পর্যায়ক্রমে যে বিষয়গুলো আমার প্রমোশনগুলো হয়েছে এবং আমি জাপান সরকারের অত্যন্ত সম্মানিত এবং একটা বৃত্তি, যেটা আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, মেক্সড বা মনোবোকাশো, সেই বৃত্তিটা অর্জন করি এবং সেই বৃত্তির মাধ্যমে আমি জাপান সাইতামা ইউনিভার্সিটি থেকে আমার পিএইচডি অর্জন করি। সো আমার এই জীবনে দেখা যাচ্ছে আমি বেশ কিছু দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। জাপানে তো আমি পিএইচডি করেছি, প্লাস ইউএসএ, মালয়েশিয়া, চায়নাতে আমি যাওয়ার সুযোগ হয়েছে। তো মানুষ আসলে অভিজ্ঞতা যে বিভিন্ন জায়গা থেকে, আমরা যে অনেক সময় একটা কথা বলি যে তুমি যদি মানুষ সম্পর্কে জানতে চাও, পৃথিবী সম্পর্কে জানতে চাও, তাহলে তুমি বিভিন্ন জায়গা ঘুরো। তুমি বিভিন্ন জায়গা ঘুরলে অনেক কিছু জানতে পারবে। তো আমি চেষ্টা করতাম, আমি যখন জাপানে পড়াশোনা করেছি আমি বিভিন্ন দেশের মানুষের সাথে মেশার চেষ্টা করতাম।
এবং তাদের কালচার, তারা আসলে কি ভাবছে, তাদের সাথে আমি একটা প্রোগ্রামে গিয়েছি যেখানে 10টা দেশ থেকে ভিন্ন ভিন্ন মানুষ এসছে। আমি তাদের সাথে ইচ্ছা করে আমি তাদের সাথে পরিচিত হয়ে তাদের বিভিন্ন কালচার সম্পর্কে জানার চেষ্টা করতাম। এটা আসলে কালচারাল বিষয়টা এসছে হয়তো আমার পরিবার থেকে। আমার শ্রদ্ধেয় দাদা, উনি আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে বাসায় আসতাম, উনি আমার সাথে গল্প করতেন। উনি সবসময় পড়াশোনা বা শিক্ষা নিয়ে কথা বলতে সবসময় পছন্দ করতেন। তো দাদা আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো দাদা আমাকে বলতেন যে তোকে ডক্টরেট করতে হবে, এটা আমার স্বপ্ন। তো আমার সেই স্বপ্নটা আসলে দাদার যে স্বপ্নটা, সেটা আমি সবসময় চেষ্টা করেছি আমি যেন আমার দাদার বা আমার পরিবারের স্বপ্নটা পূরণ করতে পারি। তো আমার বিশ্ববিদ্যালয়ের থিসিসে আমি কিন্তু আমার যেটা একটা অপশন থাকে যে উৎসর্গ করা, সেটা আমি আমার দাদার নামে সেটা করেছি। তো আমার দাদা শাহ সুফি আকাতুল্লাহ, উনি আপনারা সবাই চিনবেন, এবং আমি তার নাতি হিসাবে অনেক গর্ববোধ করি। এছাড়া আমার জীবনে আমার ছোট চাচা, যিনি আমাকে ছোটবেলায় শাসন করতেন যে আমি যেন বিপথে না যাই। আমি একটা গ্রাম থেকে বড় হয়েছি। গ্রামে কিন্তু আপনারা অনেকেই জানেন যে গ্রামে ডিরেইল হওয়ার জন্য অনেক অপশন রয়েছে। একটা বাচ্চা যখন বড় হয় বিভিন্ন বিপথে যাওয়ার জন্য তার অনেকগুলো অপশন রয়েছে। কিন্তু আমার পরিবার এবং আমার মনে আছে একবার ক্লাস 5-এ আমি একবার বন্ধুর সাথে সিনেমা দেখতে এসেছিলাম প্লাজা হলে। তো সেবার আমার ছোট চাচা আমাকে আসলে মেরেছিলেন। তো আমি তখন নিজেই প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত কখনো সিনেমা দেখব না। তো আমি আসলে ইউনিভার্সিটির শেষে যে সিনেমা হলে গেছি আবার, যেখানে আমার উপর আসলে সিনেমা হলের আর কোনো প্রভাব পড়তে পারবে না বা পারেনি। তো আমার এই যে নিজের মনে মনে একটা প্রতিজ্ঞা যে আমি এটা করব না, আমি মনে হয় করতে পেরেছিলাম বলেই আজকে আল্লাহ রহমতে আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। সো আমি একটা আপনাদের অনুরোধ করব যে আপনাদের যে বাচ্চাগুলো আছে তাদের সাথে আপনারা বন্ধুর মতো আচরণ করবেন। তাদের সাথে খুব যদি আমরা আক্রমণাত্মক আচরণ করি, তারা কিন্তু আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরে যাবে। আর উন্নত দেশগুলোতে যেটা হয় যে আইনের ব্যাপক প্রয়োগ রয়েছে। আজকে আমরা বলি জাপান এত ভালো, কেন ভালো? আপনি রাত 3টার সময় রাস্তা পার হচ্ছেন, আপনি ঠিকই সিগন্যাল, কেউ রাস্তায় নাই, সিগন্যাল লাল বাতি জ্বললে আপনাকে থামবে। কেন থামবে? না থামলে আপনার জরিমানা হবে বা আপনাকে পুলিশ এসে ধরবে। সো ওখানে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমি দেখাচ্ছে ল্যাব থেকে রাত 3টার সময় এসছি, 4টার সময় এসছি, কখনো আমার নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয়নি। ইভেন একটা মেয়েও যদি আসতো এখানে কোনো সমস্যা হতো না, কারণ সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। তো মানুষ ওইভাবে, বাচ্চারা একটা প্রজন্ম যখন গড়ে উঠেছে, একটা সময় কিন্তু জাপান খুব হিংস্র জাতি ছিল, আপনারা অবশ্যই জানেন, ইতিহাস জানেন। কিন্তু সেই জাপান কিন্তু আজকে বিশ্বের কাছে অনেক ভদ্র জাতি হিসেবে পরিচিত। তো আসলে বাংলাদেশ ছোট্ট একটা জায়গায় আমরা অনেক মানুষ বাস করি। আমরা চাইলে আজকে জাপান হতে পারবো না, কারণ আমরা যেভাবে বেড়ে উঠেছি আমরা হুট করে চেঞ্জ করতে পারবো না। আমাদের এর জন্য স্যাক্রিফাইস করা লাগবে, অথবা প্রজন্ম থেকে প্রজন্ম ওয়েট করা লাগবে। তো আমরা চেষ্টা করি ভালো জিনিসগুলো শিখে সেগুলো ভালোভাবে আমাদের পরবর্তী প্রজন্ম কাছে পৌঁছে দেওয়ার জন্য। যেমন আমি শিক্ষক হিসেবে আমার চেষ্টা থাকে অবশ্যই আমার ছাত্রদের অনুপ্রাণিত করা। আমি ব্যক্তিগতভাবে যে কোনো কাজে অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি। আমার ক্লাসে হয়তোবা সবাই ভালো ছাত্র হবে না, আমি তাকে দেখি যে তোমার কি গুণ আছে, তুমি কি ভালো গান করতে পারো, এটা অবশ্যই তোমার গুণ। তুমি ভালো কবিতা আবৃত্তি করতে পারো, এটাও অনেক বড় গুণ। তো এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আসলে মেধা আছে। এবং আমি অবাক হই যখন তাদের সাথে যখন কথা বলি, তারা আসলেই অনেক সুন্দর সুন্দর জিনিস বের হয়ে আসে সেখান থেকে, এবং তারা আমার সাথে বা পরবর্তীতে আমার সাথে আলাদাভাবে কথা বলে, এবং কথা বলে তারা এই বিষয়গুলো করে। যে কোনো বিশ্ববিদ্যালয় প্রোগ্রামে আমার ডিপার্টমেন্টে স্পেশালি সবকিছু দায়িত্ব থাকে আমার। কারণ আমি ছাত্রদের আরেকটা কথা বলি
যে কখনো সামনে দর্শক হিসেবে থাকবে না, যে কোনো ভাবে তুমি হয়তোবা পারফর্মার, উপস্থাপক, তুমি সিঙ্গার পারফর্মার হিসেবে, অথবা তুমি দেখা যাচ্ছে অনুষ্ঠান আয়োজনে থাকো, তুমি যে কোনো একটা কাজে থাকবা, তুমি শুধু এসে হাততালি দিবা, এটা আমি চাই না। এবং এইভাবে আমি চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমি আমার ডিপার্টমেন্টে যথেষ্ট এটা অনুপ্রাণিত করতে পেরেছি বা চেষ্টা আরো করে যাব। সো আপনাদেরও অনুরোধ করি, আপনাদের পরিবার বা আপনাদের বাচ্চারা যারা আছে তাদেরকে এইভাবেই শিক্ষিত করবেন। বা শিক্ষিত আসলে কি, যে আঙ্কেল একটা কথা বলেছেন যে মানুষ হওয়াটা, আমাদের মধ্যে মনুষ্যত্ব আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা একটা মানুষ হয়তো এমন হচ্ছে, রাস্তায় একটা মানুষ খুব কাতরাচ্ছে, তাকে আমরা দেখে চলে আসছি, বা আমরা অনেক সময় কি এখন খুব নৃশংস ভিডিওগুলো দেখছি, এগুলো কিন্তু আমাদের মনোজগতে কিন্তু আঘাত করছে। সো আমাদের এই যে আমি যেহেতু তথ্য প্রযুক্তির একজন ছাত্রই বলি, আমি সবসময় আমি নিজেকে একদম তথ্য প্রযুক্তির ছাত্র বলি, তো এই তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহটা আমাদের আজকে দেখেন সবার হাতে হাতে স্মার্টফোন, তাই না? সো আমরা কিন্তু অনেকে জানি না যে এটা নিরাপত্তা কিভাবে হতে পারে, বা আমরা বিভিন্ন জায়গা থেকে আসি। আমি একটু আমার যেহেতু সাবজেক্ট রিলেটেড আমি একটু কথা বলি, যে আপনাদের অবশ্যই সেটা কাজে লাগবে আশা করি। সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এখন কিন্তু অনেক অপরাধ হচ্ছে। আমরা আপনার কাছে অনেক সময় বিভিন্ন লিঙ্ক আসতে পারে যে আপনি লটারি জিতেছেন, আপনি টাকা পেয়েছেন, অমুক টাকা পেয়েছেন, বা আপনি এই জিনিসটা পেয়েছেন, এই উপহারটা পেয়েছেন। একটা জিনিস মনে রাখবেন, মানে পৃথিবীতে কোনো কিছু ফ্রি পাওয়া যায় না, এবং কোনো কিছু অতিরিক্ত অফার এটাও কখনো সত্য নয়। আপনার অতিরিক্ত অফার বা এই জাতীয় জিনিসগুলো সবসময় আপনাকে আরো বেশি বিপদে ফেলবে। সো আপনারা এই লোভগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, এবং কি বলে যে বিভিন্ন ডিজিটাল ডিভাইস ইউজ করবার ক্ষেত্রে পাসওয়ার্ড, তারপরে হচ্ছে এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে একটা কথা আছে, যেটা যে আপনার ফোনে যদি আমি অ্যাক্সেস নেই, আপনার ফোনে এসএমএস যাবে। এই জাতীয় আপনি যদি নিজে না পারেন, আপনার ছেলে বা আপনার যারা এগুলো বিষয়ে অভিজ্ঞ তাদের কাছে এটা করে নেবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যাতে আপনার ফোনে অন্য কেউ অ্যাক্সেস নিতে না পারে। কারণ আপনার ফোনে অন্য কেউ অ্যাক্সেস নিয়ে যদি একটা অপরাধ করে, আপনি কিন্তু দায়ী থাকবেন। সো এই বিষয়গুলো আমাদের অবশ্যই, আমি বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি কোর্সটা পড়াই আমাদের মাস্টার্স লেভেলে। তো সেখানে আমরা আসলে বর্তমানে অনেক বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করেছি সেখানে। এছাড়া এবং এর বড় একটা ক্ষতির শিকার হচ্ছে নারী এবং শিশুরা। সো এবং এই যে অনেকে যেটা করে যে ফেসবুকে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বলেন বা মেসেঞ্জার বলেন, এগুলোর মাধ্যমে বিভিন্ন ছবি শেয়ার করা। আপনি মানুষকে চিনেন না, আপনি আপনার ব্যক্তিগত ছবি বা অন্যান্য ছবি দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আপনার এভিডেন্স হিসেবে থেকে যাচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে অপরিচিত কোনো মানুষকে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা, বা আপনি পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ডের ছোট্ট উদাহরণ দেই, যেমন আমরা অনেক সময় জটিল পাসওয়ার্ড দিতে যেয়ে এমন পাসওয়ার্ড দিই আমরা নিজেই ভুলে যাই। তো পাসওয়ার্ড দেওয়ার একটা সিস্টেম আছে। আপনি মনে করেন একটা গান পছন্দ করেন, আমরা তো অনেক সবাই গান পছন্দ করি, গান বলেন বা গজল বলেন, যাই হোক না কেন। সো এই গান পছন্দ করেন, আপনি একটা গানের প্রথম লেটারগুলো দিয়ে কিন্তু একটা অর্থ দিতে পারেন, ঠিক আছে? যে লাইক এমন একটা তখনই হলো যে লেটারগুলো হলো সেগুলো কিন্তু অর্থবোধক হলো না। যেমন হইতে পারে কি, যে একটা যে কোনো একটা গান বলেন একজন, আমি বলে দেই তাহলে, সত্য বল সুপথে চল ওরে আমার মন, এটা একটা। তাহলে সত্য বলের এস, বলের বি, তাহলে এভাবে বলবেন এস বি এরকম যদি থাকে, এটা কিন্তু কোনো, এটা মানে কোনো কিছু মিন করে না, বাট আপনি কিন্তু মনে রাখলেন যে আমি এই গানটা দিয়ে দিয়েছি। তারপরে সাথে 2025 বা 2026 বা একটা ইয়ে দিলেন, পাশাপাশি একটা স্টার বা আপনার সিম্বল, যে কোনো একটা সিম্বল দিলেন, তাহলে আপনার পাসওয়ার্ড কিন্তু অনেক স্ট্রং হলো, এবং আপনি আবার সহজে ভুলবেনও না, আপনার গানের মাধ্যমে কিন্তু এটা মনে থাকবে। সো এই কাজটা আমরা করতে পারি, মানে পাসওয়ার্ডটা আসলে আমরা সবাই ইউজ করি, কিন্তু আমরা নিরাপত্তা নিয়ে আমরা
মোটেও সজাগ নই। সো আমাদের এই বর্তমান নিরাপত্তা বিষয়গুলো অবশ্যই সজাগ হতে হবে। এবং আমি আমার বিশ্ববিদ্যালয়ের যেটা যে আমার ঈশ্বরদীর আমি যদি কখনো সুযোগ পাই এইগুলোর ক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করি আমার দেখা যাচ্ছে ছাত্র বা ছোট ভাই যারা আমার কাছে বিভিন্ন বিষয়ে এগুলো পরামর্শ চায় বা আমি চেষ্টা করি এগুলো বিষয়ে হেল্প করার জন্য। এছাড়া যেমন আঙ্কেল একটা কথা বলেছেন যে আসলে এই ওনার প্রতিষ্ঠানের সাথে অনেকেই জড়িত রয়েছেন। সো আমি অবশ্যই আমি খুবই কি বলবো যে খুব গর্ববোধ করব যদি উনিও আমাকে এখানে ইনক্লুড করে নেন। এবং আমি আমার জায়গা থেকে যেটা চেষ্টা করব আপনার তথ্য প্রযুক্তিগত যেটা সেবা এটা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। এছাড়া যে কোনো কিছু যেমন হতে পারে একটা ওয়েবসাইট তৈরি। কারণ এখন আমরা কিন্তু আমরা চাইলে অনেকে একটা সময় কি ছিল যে ট্রেনের টিকিট অনলাইন যখন হলো তখন কিন্তু অনেকেই বলেছিল যে না এটা মানুষ তো পারবে না, অনেকে পারবে না। এখন কি আমরা সবাই ইউজ করছি না? আসলে যে কোনো কিছু নতুন কিছু আমরা আসলে মেনে নিতে অনেক সময় কষ্ট হয়, কিন্তু যখন সেটা শুরু হয়ে যায় আমরা কিন্তু সবাই পাই। আজকে দেখেন এই যে অনেক সময় বলা হয় না ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশ বা এই জাতীয় কথাগুলো মিনিংটা কি? মিনিংটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে তথ্য প্রযুক্তি সেবাটা পৌঁছে দেওয়া। এই যে আমার শ্রদ্ধেয় আঙ্কেল আছেন যে উনি খামার করেন, উনার খামারে যদি আজকে তথ্য প্রযুক্তি সেবাটা মানে আজকে অবশ্যই উনি গ্রহণ করেন এবং তথ্য প্রযুক্তি সেবা এইভাবে যদি উনি ওনার জায়গা থেকে গ্রহণ করেন তাহলে কিন্তু অনেক বেশি ডেভেলপ করতে পারবেন। কারণ দেখা যাচ্ছে কি আমি নতুন কি প্রযুক্তি আসছে যেগুলোর মাধ্যমে উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠান বা ওনার যেটা আছেন ডেইরি ফার্ম আরো বেশি উন্নত এবং আধুনিক করতে পারবেন। সো তথ্য প্রযুক্তি আমাদের সবাইকে দেখেন আমরা কেউই এর বাইরে নই। আজকে জমি রেজিস্ট্রি হচ্ছে বা হচ্ছে খাজনা দিতে যাবেন সেগুলোর জন্য আপনার অনলাইনে যাচ্ছে। তো আপনার অনেকেই যেটা আমরা কি করি যে ইভেন ইনকাম ট্যাক্স এটা একটা অনেকে আছে যে ইনকাম ট্যাক্স এগুলো জিনিস অনেক কঠিন হচ্ছে আর কি। সো আমরা যদি এই জিনিসগুলোকে সহজ করতে চাই, আমরা যদি আমরা নিজে একটু চেষ্টা করি অবশ্যই আমরা নিজেরাই এটা পারবো। সো আমি অনেক কথা বললাম, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। এবং আমি আসলে আপনাদের সবার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সংবর্ধিত অতিথি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর সরোয়ার হোসেন। আমার প্রতিষ্ঠানে একটি পোস্ট খালি ছিল, বিজ্ঞান ও প্রযুক্তি। আবার এই প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পরিচালকের দায়িত্ব আমি ওনাকে দিতে চাই জংশন ডিটিভি গুরু আশ্রমের সকল কর্মকর্তাদের পক্ষ থেকে। সেই সাথে আমি আহ্বান জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের অন্যান্য যে সকল অতিথিবৃন্দ এখানে আছেন তারা আমাদের এই প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে গ্রহণ করে তুচ্ছ মনে না করে ছোট মনে না করে যদি আমাদের সাথে অন্তর্ভুক্ত হন আমরা ধন্য হব।